আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমরা আজ আলোচনা করতে চাই নারীদের হজের বিধান। চলছে হজের মৌসুম, আগামী মাসেই হজ শুরু হবে। তো এই উপলক্ষে বাংলাদেশ থেকে সহ গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য নরনারী, মুসলিম পুরুষ যাদের হজ ফরজ হয়েছে, আবার অনেক তারা বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাচ্ছেন। কিন্তু এই নারী এবং পুরুষদের মধ্যে থেকে পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের মধ্যে হজের কার্যাবলীর মধ্যে কী কী পার্থক্য রয়েছে, কী কী করা উচিত, কোন সকল নারীরা হজে যেতে সামর্থ্যবান থাকলেও, টাকা পয়সা থাকলেও হজে যেতে পারবেন না, কোন কারণে, সেই বিষয়গুলো কি আমরা আজকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন বিশিষ্ট লেখক, আলেমী দ্বীন এবং অত্যন্ত গুণীজন শ্রদ্ধাভাজন মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আহলান সাহলান মারহাবা। আপনার মাধ্যমে আমরা শুরুতেই যে কথাগুলো শুনতে চাই সেটি হচ্ছে যে সব ক্ষেত্রে নারীদের হজ এবং পুরুষদের হজ ভিন্ন, সেই জায়গাগুলো কি বা সেই করণীয় দিকগুলো কী কী আছে পুরুষ এবং নারীর থেকে আলাদা? আলহামদুলিল্লাহ ওসলাতু আসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। হজ সহ শরীয়তের আহকামাত নারী পুরুষ সকলের জন্যই একই বিধান, একইভাবে পালন পদ্ধতি। শুধুমাত্র কয়েকটি জায়গায় কিছুটা ব্যবধান, বিশেষ করে হজ প্রসঙ্গে যেহেতু আমরা এসেছি, সেখানে হজের ব্যাপারে যেমন প্রথমত হলো হজ ফরজ হওয়ার ক্ষেত্রে পুরুষ এবং নারীর একটা বিষয় একটু পার্থক্য, সেটা হলো সক্ষমতার যেই বিধানটা রয়েছে, পুরুষের জন্য শারীরিক সুস্থতা, সক্ষমতা এবং সেই সাথে অর্থনৈতিক সক্ষমতা। আর নারীর ক্ষেত্রে শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা, সেই পাশাপাশি মাহরাম থাকা, এই তিনটি জিনিসের সমন্বয় হলো একজন নারীর উপর হজ ফরজ হবে। এটা হলো পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য। এরপরে এহরামের ব্যাপারে পুরুষের জন্য সাদা কাপড়, যেটা আমরা দুই পার্ট, অর্থাৎ নিচের যে পার্টটা সেটাকে আমরা আরবিতে ইজার বলা হয়, যেটার নাম হলো লুঙ্গি, মানে নিচের অংশ ঢেকে নেওয়ার জন্য যে কাপড়টি পরা হয়। আর একটা হলো উপরের যেটা, সেটাকে বলা হয় রিদা বা চাদর। এই দুইটি কাপড় একই রকম এইভাবে পরে, এবং আমার এই দুই কাপড়ের সাথে অন্য কোনো কাপড়, যেমন আমরা অনেকে ছোট প্যান্ট পরি অথবা সেলাই করা গেঞ্জি পরি, একটা অভ্যাস আছে। পুরুষের জন্য এই জাতীয়, অর্থাৎ এই কাপড়ের বাহিরে অন্য কোনো ধরনের কাপড় পরা তার জন্য বৈধ নয়। অর্থাৎ সেলাইবিহীন দুইটি কাপড় পরিধানের মাধ্যমে হজের নিয়ত করা, এটিই হলো এহরাম। কিন্তু এখানে মহিলাদের মধ্যে পার্থক্য হলো, মহিলাদের জন্য আলাদা করে এহরামের এই কোনো বিধিবিধান নেই। মহিলা যে স্বাভাবিক কাপড় পরিধান করে, সেই কাপড় পরিধান করাটাই এটা শুধুমাত্র তার এহরামের নিয়ত বাঁধার সাথে সাথে তার এহরাম হয়ে যাবে। এই হলো আমাদের প্রাথমিক যেই পার্থক্যগুলো আছে। এরপরে পুরুষ যখন তামাত্তু হজ যদি হয়, তাহলে তো উমরার এরাদা করে, অথবা স্বাভাবিকভাবেও যদি উমরা এরাদা যেভাবেই করুক, একজন পুরুষের জন্য কোনো সময়, স্থান এবং কোনো কিছুর বিধিনিষেধ নেই। অর্থাৎ পুরুষ তিনি তাওয়াফ করবেন, তিনি সাই করবেন, উমরা করবেন, এটা করার বিধান আছে। কিন্তু মহিলাদের এখানে কিছুটা নিয়ম নীতি হলো, যখন কোনো নারী যদি হজের এহরাম বেঁধে রওনা হন এবং এহরাম বেঁধে রওনা হওয়ার পরে কোনো কারণে যদি তিনি তার প্রতি মাসের যে স্বাভাবিক একটি অসুস্থতা আল্লাহ প্রদত্ত রয়েছে, সেই অসুস্থতার মধ্যে যদি তিনি পড়ে যান, তাহলে তার জন্য এই সমস্ত আহকামাতগুলো রহিত হয়ে যাবে। এক্ষেত্রে সম্পর্কে জানতে চাই যে সে যদি ঔষধ গ্রহণ করার মাধ্যমে অথবা কোনো ধরনের পদ্ধতি গ্রহণ করার মাধ্যমে এটাকে স্টপ করে রাখেন, যাতে হজের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারেন, সেটির সুযোগ আছে কিনা আসলে? জি, এখানে মাহে রমাদানের সিয়াম পালনের ক্ষেত্রেও একই মাসালা, যে স্বাভাবিক নিয়মতান্ত্রিকতার মধ্যে যখন তিনি অসুস্থ হয়ে যাবেন, তখন তিনি সিয়াম পালন করতে পারবেন না। এবং হজের সফরে যদি তিনি থাকেন, তাহলে তিনি তখন তাওয়াফ সহ অন্যান্য কার্যক্রম তিনি পালন করতে পারবেন না, এবং বাইতুল্লাহতে যাওয়াও তো যাবে না, কারণ যেহেতু তিনি অসুস্থ এবং অপবিত্র অবস্থায় আছেন। এক্ষেত্রে যদি কোনো নারী মনে করে যে আমি জীবনের একটা কাঙ্ক্ষিত জায়গায় আমি যাচ্ছি, সেখানে যাতে করে আমার উমরা, তাওয়াফ, জিয়ারা, অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম কোনোভাবেই যদি আমার আমল থেকে বাদ না যায়, এই চিন্তা করে তিনি যদি মেডিসিন গ্রহণ করেন, তাহলে তিনি গ্রহণ করতে পারবেন।
তিনি এই মেডিসিন গ্রহণ করে সুস্থ থেকে যদি আহকামাতগুলো পালন করতে চান তাহলে নিঃসন্দেহে তিনি পারবেন, এতে কোনো রকমের কোনো বাধা কিংবা বিঘ্ন ঘটবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। সেকে একটি বিষয় বলবেন যে হজের সময় যখন কোনো কাজে ভুল হয়, এই ভুল হয়ে গেলে তখন দম দিতে হয়, তো এই দম দেওয়ার ক্ষেত্রে এটা কি মক্কায় আদায় করতে হবে নাকি দেশে এসে এটা আদায় করা যাবে? আসলে দম দেওয়ার যে বিধান সেটা হলো আপনার শরীয়তের আহকামাতগুলো যে যেখানে অবস্থান করে সেটার সাথেই সম্পৃক্ত। যেমন আমরা জাকাত না, যদি আমরা সাদাকাতুল ফিতর আদায় করি, সাদাকাতুল ফিতর আদায় করলে যেই মানুষটা যেখানে রোজাদার তিনি সেখানেই সাদাকাতুল ফিতর আদায় করবেন। ফিদিয়া যদি আদায় করি, যে রোজা না রেখে অসুস্থতাজনিত কারণে যদি ফিদিয়া আদায় করতে হয়, তাহলে আমার হিসেবে হবে না, আমি যেখানে থাকবো সেখানকার আলোকে কোরবানি যদি করতে চাই আমার জীবনযাত্রার মান অনুযায়ী, তো এই বিষয়টাও ঠিক একইভাবে প্রযোজ্য যে হজের আহকামাতগুলোর সাথে হলো এই ভুল ভ্রান্তি হওয়া এবং ওটার সাথে হলো দম দেওয়া। সুতরাং যদি কারো ত্রুটি বিচ্যুতি আছে মনে করে, অথবা যদি সন্দেহজনক কারণে হোক, অথবা সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে মক্কাতুল মুকাররমা ওখানেই তিনি দম দিবেন। ওখানে দম দিয়ে, অর্থাৎ দম মানে হলো দমে শুকর, তার মানে এটা হলো তিনি একটা জরিমানা আদায় করবেন, তিনি এটা জরিমানা আদায় করবেন, দমে শুকর না, জরিমানা বাবদ তিনি দম দিবেন। এই দমটা ওখানেই দিবেন, এটা বাংলাদেশে হিসাব করলে হবে না। জি, শুকরিয়া। আপনাকে প্রশ্ন করেছেন মাহফুজুল হক মাদারগঞ্জ জামালপুর থেকে। হজ করার নিয়তে টাকা জমা ছিল, কিন্তু পরিবারের কোনো এক সদস্য অসুস্থ হয় চিকিৎসা বাবদ সেই টাকাগুলো আমার ব্যয় হয়ে গেছে। নিয়ত করার পর ব্যয় করা ঠিক হয়েছে কিনা, এখন আমার কি করণীয় এক্ষেত্রে? জি ভাই মাহফুজ, আপনি যে টাকাটা হজের জন্য এরাদা করে নিয়ত করে আপনি জমা করছিলেন, আপনার হজের এরাদা করার কারণে এই হজটি আপনার উপরে অলরেডি ওয়াজিব হয়ে গেছে। এখন বিষয় হলো আপনার এই হজটা কি ফরজ হজ ছিল নাকি হজ ফরজ ছিল না। যদি হজ ফরজ না হয়ে থাকে তাহলে আপনার উপর ওয়াজিব, তার মানে আপনার আদায় করতেই হবে। আর যদি ফরজ হজ হয়ে থাকে তাহলে তো স্বাভাবিকভাবেই আপনার উপর হজ ফরজ হয়ে আছে, সুতরাং এটা স্বাভাবিকভাবেই আপনাকে আদায় করতে হবে কোনো কারণ ছাড়াই। আর যেভাবে বলেছেন তাতে মনে হয় যে আপনি শখের বসে কারণ টাকা জমাচ্ছেন, আপনার অত সামর্থ্য নেই, সুতরাং এরাদা করার কারণে আপনাকে অবশ্যই এই হজটি আদায় করে নিতে হবে। জি, আশা করছি আমাদের ভাই বুঝতে পেরেছেন। রাজশাহী থেকে মিনহাজ পারভেজ তিনি জানতে চাচ্ছেন যে কেউ উমরা পালন শেষে বাড়িতে আসলে 40 দিন বাড়ি থেকে বের হতে পারবে না, এই কথা সঠিক কিনা? এক্ষেত্রে বাড়িতে আসার পর তার আসলে কি করণীয় থাকে? ভাই আসলে এই 40 দিন এর যে বিষয়টা, উমরা থেকে আসার পরে 40 দিন, আবার অনেকে হজ থেকে আসার পরে 40 দিন, এটাকে একটা বাধা ধরা নিয়মে পরিণত করে নিয়েছেন। আসলে হজ থেকে ফিরে আসার পরে 40 দিন বেরোতে পারবে না, কাজে করবে যেতে পারবে না, এটা সম্পূর্ণ শয়তানি একটি ফর্মুলা। এটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আপনি হজ করে এসেছেন, আপনার শারীরিক সুস্থতা এবং ক্লান্তি দূর করার জন্য যেই রেস্টের দরকার সেই রেস্ট সাপেক্ষে আপনি আপনার কাজে যোগদান করবেন, এটাই হলো স্বাভাবিক নিয়ম। এটার জন্য আলাদা করে 40 দিন ওয়েট করার কোনো বিধান শরীয়তে নেই। জি, শেখ আপনি আমাদেরকে জানাবেন যে হিজড়াদের সামনে পুরুষ বা নারীদের পর্দার বিধান আছে কিনা, এটা জানতে চেয়েছেন যে আবুল কালাম আজাদ গোদাগাড়ি রাজশাহী থেকে, যে হিজড়াদের সামনে পর্দা করতে হবে কিনা, যারা তৃতীয় লিঙ্গ বলি আমরা, অথবা এই তাদের শ্রেণীর ব্যাপারে। জি জি, রাজশাহী গোদাগাড়ি থেকে যে প্রশ্নটি করেছেন এটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো হিজড়া বা থার্ড জেন্ডার। এই থার্ড জেন্ডার হিসেবে যারা আমাদের সমাজে প্রচলিত আছে তাদের সাথে পর্দা করার বিধান বিষয় হলো যে হিজড়া 3 ধরনের হয়। একটা হলো হিজড়া, যে হিজড়ার মধ্যে নারী হরমোন বেশি, তার শারীরিক গঠন, প্রকৃতি, তার কণ্ঠ, তার চেহারা এবং তার অভ্যাস নারীর সাদৃশ্য হয়, তার মধ্যে নারী হরমোনটা বেশি। আরেকটা হিজড়া হলো যাদের মধ্যে পুরুষ হরমোন বেশি এবং তাদের গঠন প্রকৃতিও বেশি, গঠন প্রকৃতি, তার মধ্যে দাড়ি উঠবে, গোফ উঠবে, তার কথাবার্তা, শরীরের গঠনের মধ্যেও তেমন কোনো পরিবর্তন হবে না, এটা হলো পুরুষ হিজড়া। আরেকটা হিজড়া আছে যেটাকে ফিকহের পরিভাষায় বলা হয় খুনসা মুশকিল, তার মানে হলো হিজড়া সে না নারী না পুরুষ, এটা নির্ণয় করা তার জন্য কঠিন, দুটোই তার মধ্যে আছে। শরীয়তের বিধানের ক্ষেত্রে পর্দার বিধান, সম্পত্তি বন্টনের বিধান, এই সব বিধান হলো এভাবে যেই হিজড়ার মধ্যে পুরুষ
স্বভাবের আধিক্যতা রয়েছে, তার থেকে নারীদেরকে অবশ্যই ফরজ বিধান হিসেবে পর্দা রক্ষা করতে হবে। আর যেই নারীর মধ্যে নারীর স্বভাব চরিত্র, এবং দেখবেন তারা শাড়ি পরতেছে, টিপ দিতেছে, কণ্ঠের মধ্যে চেহারার মধ্যেও লাবণ্যতা, এবং অনেক মেয়ে হিজড়া আছে যাদেরকে দেখলে তাৎক্ষণিকভাবে বোঝা যায় না যে সে আসলে হিজড়া, এরকম অনেক আছে। তো এইরকম নারী স্বভাবের এবং নারী চেহারার এবং নারী বৈশিষ্ট্যের যে হিজড়া আছে তাদের থেকে নারীদের পর্দা করা লাগবে না, এটাই হলো শরীয়তের বিধান। আর এদের ব্যাপারে আসলে তাদের সাথে কি আচরণ করা উচিত? তারা আমরা বিভিন্ন জায়গাতে দেখি তারা চাঁদাবাজি করে বেড়ায়, টাকা তুলে বেড়ায় এবং তাদের সাথে আসলে নানা রকম আচরণ করা হয়। তাদের সাথে আসলে ইসলাম কিভাবে ব্যবহার করতে বলেছে এক্ষেত্রে? আসলে হিজড়াদের সাথে বা তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার যারা আছে তাদের সাথে আচরণের ব্যাপারে বিধিমালা যেটা, সেটা আমাদের সমাজ এটা দেখে না। হয়তো বহির্বিশ্বে সেটার ব্যাপারে কতটুকু দৃষ্টিভঙ্গি আছে সেটা আমরা জানি না। আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো হিজড়া বা থার্ড জেন্ডার এটা একজন মায়ের, একজন বাবার ঔরসে জন্ম নেয় একটা সন্তানের যে অধিকার, একেবারে পরিপূর্ণ অধিকারে সে লালিত পালিত হবে। কিন্তু আমাদের সমাজের মানুষের মুখ এবং চিন্তা চেতনা নোংরা হওয়ার কারণে বাধ্য হয়ে হিজড়াদেরকে ঘর ছাড়া হতে হয়। যেমন কোনো পরিবারে যদি একটা সন্তান যদি প্রতিবন্ধী হয় অথবা যদি কোনো কারণে হিজড়া হয়, তাহলে ওই এলাকার মধ্যে এই পরিবারটা একরকম এক ঘরে হয়ে যাবে। মানুষের মন্তব্য এবং বলতে থাকবে যে তারা নিশ্চয়ই কোনো পাপ করেছে, এই জন্য তাদের সন্তান এমন হয়েছে, অথবা তারা লোক ভালো না। হাজার রকমের মন্তব্য শোনার কারণে মা এবং বাবা তাদের হাজার কষ্ট হলেও, শত কষ্ট হলেও এই সন্তানকে তারা পরিচয় দিতে চায় না। এবং এই সামাজিক অবহেলার কারণেই এই মা এবং বাবা এই থার্ড জেন্ডারের সন্তানদেরকে ছোটোবেলা থেকেই লালন পালন বিভিন্ন বিষয়ে তারা সমাজ থেকে লোকচক্ষুর অন্তরালে রাখে। এই বাচ্চাটা যখন বুঝতে শিখে এবং আচার আচরণের পার্থক্য বুঝে একসময় সে সিদ্ধান্ত নেয় ঘর ছাড়া হয়ে যাব, বাধ্য হয়ে হিজড়ারা তাদের পিতৃ পরিচয় আলাদা একটা কমিউনিটিতে তারা চলে আসে। এখানে তারা একটা ইউনিটি তৈরি করে। এখন তাদের জীবন চলবে কিভাবে? এই জীবন চালানোর জন্য তাদেরকে কেউ সহযোগিতা করে না, বরং তাদেরকে বিভিন্নভাবে সামাজিকভাবে অবমূল্যায়ন এবং বিভিন্নভাবে তাদেরকে অপদস্থ, লাঞ্ছিত করা। মানে হলো সমাজ এবং রাষ্ট্র থেকে তাদেরকে মূল্যায়ন করা উচিত। এবং এই মূল্যায়ন না পাওয়ার কারণেই জীবিকা নির্বাহের জন্য তারা যখন মানুষের কাছে হাত পাততে পাততে তাদের এই স্বভাব এবং অভাব দুটোই একসাথে অবস্থান নিতে তখন তারা নিজেরাই এটা দুর্ব্যবহারের রূপ ধারণ করে, তখনই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সুতরাং সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব এই জনশক্তিগুলোকে রাষ্ট্রীয় অবকাঠামোর অন্তর্ভুক্ত করা দরকার। যেই কাজগুলো তাদেরকে করানো যায় এরকম কাজে তাদেরকে অন্তর্ভুক্ত করা দরকার। আল্লাহ আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন প্রিয় মানুষ শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। মোহতারাম, একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ হয়তোবা হয়েছে। আমরা দেখেছি একজন কন্যা সন্তান তার পিতাকে জবাই করে হত্যা করে, এবং তিনি সেই ভিডিওটার একটা অংশ আজকেও চলে এসেছে সামনে, যে কি তিনি আনন্দ প্রকাশ করেছেন তার বাবার নানা রকম অভিযোগের ভিত্তিতে। আবার কেউ কেউ বলেছেন যে সে আসলে নেশাগ্রস্ত ছিল, তার বাবা তার কাজের কর্মে বাধা দিত, এই জন্য সে তার বাবার প্রতি রিয়াক্ট করে তাকে এভাবে তাকে হত্যা করেছে। আসলে প্রশ্ন হচ্ছে যে আমাদের যে বর্তমান কারিকুলাম কিংবা সিলেবাস, তারপরে অবাধ স্বাধীনতা ছেলেমেয়েদের ক্ষেত্রে, এর পরিণামটি কি এটা নাকি আসলে ভিন্ন কিছু বলবেন? জি, আসলে এখানে এই ভিডিওটা তো সারা বাংলাদেশ দেখেছে, সেটা সত্য মিথ্যার অনেক কিছুই সেখানে ছিল। সর্বশেষ যেটা বেরিয়েছে সেটা হলো মেয়েটি নেশাগ্রস্ত এবং লেসবিয়ান তথা সমকামী। আচ্ছা, আমরা ওই বিষয়টা আলোচনার পাঠে রাখি, এরপরে আপনার প্রশ্নটাকে ধরি যে আসলে এটার পিছনে কারণটা কি। পিছনের কারণ অনেক, তবে আমরা এখন যেটা বুঝি আমাদের পাঠ্যপুস্তক এবং আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খল অবস্থা, অসঙ্গতি ছিল, এবং আমাদের দেশে যেমন সমকামিতা এই বিষয়টাকে নতুন করে এটা প্রমোট করা হচ্ছে। যেই নোংরা বিষয়, যেটা নাকি রুচিবদ্ধ না, মানে এটা প্রয়োজন না, বরং রুচিশীলতাকে একদম নিম্ন পর্যায়ে না, পশুর থেকেও হার মানায় দেয়, এটা একটা বিষয়। সেই সাথে যেমন আমাদের সমাজে আমরা দেখতে পাই যে এই যে কয়েকদিন আগেও মনে হয় বা 1-2 দিনের মধ্যে মনে একটা ঘটনা ঘটেছে কোথাও, যে সরকারের ঘোষিত অথবা একটা সিস্টেমের মধ্যে আমাদের প্রশাসনিক বাল্যবিবাহ বলে কোনো বিবাহ নেই।
অর্থাৎ একটি ছেলে যখন মনে করে তার জৈবিক কামনা চাহিদা পূরণ করার প্রয়োজন, একটা নারী যখন তাতে যখন সম্মতি দেয় অথবা সে প্রয়োজন মনে করে প্রেমে অথবা যে কোনোভাবে তার প্রতি আকৃষ্ট হয়, এটাই তো তার স্বাভাবিক জীবনযাপন। কিন্তু এদেশের নিয়ম বলছে যে না, করা যাবে না। তো করা যাবে না, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যেটা হচ্ছে সেটা হলো এভাবে প্রেম করছে, গর্ভবতী হয়ে যাচ্ছে, অ্যাবর্শন করা হচ্ছে, অথবা কয়েক বছর পরে তারপরে দেখা যায় বিয়ের দাবিতে অনশন, এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে। আবার কোথাও আত্মহত্যা হচ্ছে, এবং এইটারই একটা অংশ হলো আজকের এই সন্তানগুলো বিপদগামী হয়ে পিতা কিংবা মাতাকে হত্যা করে ফেলছে। আজকে এই মেয়েটা অবশ্যই এমন কোনো সংস্রবে ছিল যে সংস্রবের কারণে সে সমকামী হয়ে উঠতে সে উদ্বুদ্ধ হয়েছে, আর বাবা তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে বিধায় সে সিদ্ধান্ত নিয়েছে তাকে মেরে ফেলবে। এবং এই মেরে ফেলাটা কিন্তু সহজ কোনো কাজ না। একটা মানুষের আকল, একটা মানুষের বিবেক সুস্থভাবে চললে সে কোনো দিন কোনো মানুষের গায়ে আঘাত করতে পারে না। আর এই সমস্ত নেশাগ্রস্ত যে মানুষগুলো আছে তারাই এই কাজগুলো করে। এই জন্য আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে, এই ব্যবস্থাগুলো সবচেয়ে বড় দায়ী। এগুলি যদি এখনও যদি সংশোধন করা না হয়, এই প্রজন্ম আগামীতে কোথায় গিয়ে ঠেকবে এটার জন্য হয়তো আমরা এখনও বুঝতেছি না, হয়তো আগামী 5 বছর 10 বছর পরে একটা মানে মারাত্মক ধস নেমে যাবে নতুন প্রজন্মের মধ্যে, চারিত্রিক ধস, যেটা হয়তো আমরা আফসোস করেও সেটা আর কোনোদিন সংশোধন করার মতো সুযোগ পাবো না। জি, আমরা বেশ কয়েকদিন থেকে দেখেছি মানবাধিকারের নামে আসলে আমরা মানবাধিকারের কথা বলছি, যে আসলে কথাটাও সুন্দর, কিন্তু সেখানে বলছে একজন নারী সে যা ইচ্ছা তা করতে পারবে, একজন পুরুষ যা ইচ্ছা তা করতে পারবে, এরকম কিছু সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে। সেখানে একজন নারী গণিকা বৃত্তি, তারপরে যৌনকর্মী হিসাবে তিনি স্বীকৃতি চাচ্ছে এবং তার এটাকে শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়ার কথা তারা বলেছে। এতে কি তারা নারীর সম্মান বাড়বে বা এটি কি তারা স্বীকৃতি পাবে? এই জঘন্য বিষয়টাকে সামলে আনলে আসলে সমাজের অবস্থাটা কী হবে যদি আপনি বলেন? নারীকে যদি সম্মান দিতে চান, নারীর অধিকার বলতে যদি তাকে পতিতা বানাতে চান, তাকে বেশ্যা বানাতে চান, তাহলে যেই সমস্ত নারীরা এই সংস্কার কমিশনে আছে তারা এই সমস্ত চাকরি বাকরি বাদ দিয়ে তারা সেই বেশ্যাবৃত্তি এবং পতিতা হিসেবে তারা নিজেদের স্বীকৃতিটা নিয়ে নিক, এবং তারা বলুক যে আমরা এই দাবির সাথে একমতই, শুধু না আমরাও এই দাবি এবং এই স্বীকৃতির আমরা জাতির কাছে চাই। তাহলে এই নারী সংস্কার কমিশনের যে কজন নারী আছে তারা জাতীয়ভাবে বেশ্যা হিসাবে স্বীকৃত হবে। এই সংস্কার কমিশনকে যারা সম্মতি দিবে, যে নারীরা, তাদেরকে বুঝতে হবে তারাও এটা চায়। তাহলে ওই নারীর যদি কোনো সংসার থেকে থাকে, তাহলে ওই নারীর যে স্বামী আছে এই স্বামীও যদি কোনো পতিতার কাছে যায়, কোনো প্রতিবাদ সে করতে পারবে না। এই যে দাবি দাওয়া সহ এই কথাগুলি বলা হলো, আজকের বাংলাদেশের অবস্থা যা আছে, আগামী 10 বছর পরে একটা স্কুল পড়ুয়া মেয়ে, কলেজ পড়ুয়া একটা মেয়ে, সে যদি মনে করে যে এটা যেহেতু একটি রাষ্ট্র ঘোষিত একটি শ্রম আইনের মাধ্যমে আমাকে শ্রমিক ঘোষণা করা হয়েছে, সে যদি মনে করে তাহলে আমি পার্ট টাইম, বিদেশে যেমন পার্ট টাইমের কাজ আছে 2 ঘন্টা কাজ করার, 1 ঘন্টা কাজ করার, তখন কলেজ ইউনিভার্সিটির মেয়েরা যদি স্বীকৃতি নিয়ে তারা যদি এরকম বেশ্যাবৃত্তিটাকে 1 ঘন্টার পার্ট টাইম হিসেবে কাজ করে, তাহলে তো রাস্তাঘাটে, এখনই তো আমরা রাস্তাঘাটে চলতে পারি না, এক একটা হুটতোলা রিক্সা মোটামুটি মিনি বাসর ঘর, এক একটা ক্যাফে হাউস, কফি হাউস মিনি বাসর ঘর, এক একটা ছোটোখাটো যে ফাস্টফুড আইটেমের দোকানগুলো সেখানে খুপড়ির মতো ঘর বানানো, বিভিন্নভাবে বানানো, এটা ছোটোখাটো একটা মানে বিনোদন স্পট যেগুলি করা হয়, এটা একটা মোটামুটি একটা মিনি বাসর ঘর। অথবা আমরা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে যে প্লের আগে একটা নতুন ক্লাস খোলা হয়, প্রি প্লে, তার মানে হলো যে প্লেতে গিয়ে সে যা পড়বে তার একটা প্রস্তুতি সে নিচ্ছে। এখন আমাদের দেশে মনে হচ্ছে প্রি বাসর ঘর, প্রি বেশ্যাবৃত্তি, এই যে একটা কাজের একটা চর্চা, এতে করে আগামীর বাংলাদেশে যদি এটা এমন হয়, তাহলে আপনি, আমি, আমার এই প্রোগ্রামগুলো যারা দেখছে, যারা এই আমাদের এই ক্যামেরার সাথে যুক্ত, আমাদের বিভিন্ন কাজের সাথে যুক্ত, প্রত্যেকটা বাবা তার পরিবারের তার কন্যা সন্তান যদি এই রকম কাজে জড়িত হয়, তাহলে সে জানার পরে সেই বাবা বেঁচে থাকাটা তার জন্য দায় হয়ে যাবে। আবার এমন অবস্থা যদি হয়, তাহলে বাবার সামনে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে নিয়ে ঘরে ঢুকে, যেটা বহির্বিশ্বে হচ্ছে, বাবা কোনো প্রটেক্ট করতে পারবে না, এই মেয়ে থানায় গিয়ে অভিযোগ করবে, থানা বাবাকে শাসাবে, এটা যদি হয় তাহলে পুরো বাংলাদেশটা একটা বেশ্যালয় হয়ে যাবে। আর মসজিদ মাদ্রাসা সবাই কথা বলছে না, কোনো একটা শ্রেণী কথা বলছে, কিন্তু আসলে এই বিষয়টা অনেক নামাজি আছে, অনেক না বলার কারণটা কি জানেন? শরীরের ভিতরে যারা সচেতন
শরীরের ভিতরে ছোটোখাটো রোগ বালাই হলে তারা সেটাকে খুব গুরুত্ব দিয়ে চিকিৎসা করে, নিয়ম মেনে চলে। আর যারা সেটাকে ড্যামকেয়ার ভাব নিয়ে চলে তারা কিন্তু নিয়ম মানে না, তারা কিন্তু হায়াত থাকলে মরে না, কিন্তু নিয়ম মেনে চললে সে সুস্থভাবে জীবনযাপন করে সুস্থভাবে মারা যেত, ওই টাইমে মারা যেত। কিন্তু ওটা না হওয়ার কারণে সে কষ্ট পেয়ে ধুকে ধুকে এবং মানবেতর জীবনযাপন করে সে যেমন মারা যায়, ঠিক অবস্থাটা এমন হবে যে অবস্থাটা ঠিকই পরিবর্তন হয়ে যাবে, কিন্তু তখন আফসোস করবে। যেমন আমি একটা কথা বলি, এখন বর্তমানে বহু মেয়েরা, বহু ছেলেরা তাদের ডিভোর্স হয়ে গেছে বা সংসারে বিভিন্ন অশান্তির কারণে, অথবা পিতামাতা সন্তান দ্বারা নিগৃহীত হওয়ার কারণে এখন সর্বশেষ ভরসা চুপে চাপে কোনো একজন আলেমের কাছে, কোনো একজন মসজিদের ইমামের কাছে গিয়ে চোখের পানি ফেলে নীরবে নিভৃতে, কেউ যেন না দেখে, হুজুর একটু পানি পড়া দিয়ে, হুজুর একটু দোয়া করেন, পোলা কথা শোনে না, ঘরে শান্তি নেই। কিন্তু তখন এই হুজুরদের কাছে যাওয়ার মতো সুযোগ থাকবে না, কারণ এই মহামারীটা ছড়িয়ে পড়বে পুরা বডিতে। ছড়িয়ে পড়ার পরে ক্যান্সার যদি একটা জায়গায় সীমাবদ্ধ থাকে তখন সেটাকে রিকভার করা যায়, কিন্তু সেটা যখন বডির যে টিস্যু, এই টিস্যুর সাথে যখন ধরে যায়, ওই টিস্যু কিন্তু শরীরের সাথে যে নেটটা থাকে ওই নেটের মধ্যে লেগে গেলে ওখান থেকে আর আলাদা করা যায় না। ঠিক এটা যখন ক্যান্সার আকারে সমাজের মধ্যে গেড়ে যাবে তখন কিন্তু মসজিদের ইমাম, মাদ্রাসার মুহাদ্দিস, অমুক তমুক কেউ কিন্তু বাঁচিয়ে থাকবে না। করণীয় কি খুব ছোট করে যদি বলেন একবার? করণীয় বলতে সর্বপ্রথম করণীয় হলো নারী সংস্কার কমিশনের যে সমস্ত মহিলাগুলো এটা নিয়ে লাফালাফি করতেছে, এই সমস্ত মহিলাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনা উচিত। এটা আনা সম্ভব না, কারণ তারাই তো রাষ্ট্র পরিচালনা করছে। এখন তাই সর্বশ্রেণীর মানুষকে এটার বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার, তাদের সন্তানকে বাঁচানোর জন্য, তার পরিবারকে বাঁচানোর জন্য। আজকে যে সংস্কার কমিশন হচ্ছে, ঘরের স্ত্রী যদি স্বামীর ব্যাপারে যদি রেপ কেস দেয়, তাহলে স্বামী ওই রেপ কেস থেকে বাঁচার জন্য দরকার নেই, তোর কাছে আমার যাওয়ার দরকার নেই, বরং আমি বেশ্যাবৃত্তি করে আসি। এইরকমভাবে প্রত্যেকটা ঘর ভেঙে যাবে, তখন এই জাতি কী করবে? এই জন্য প্রত্যেকটা মানুষকে এটার বিরুদ্ধে দাঁড়ানো দরকার। এই সংস্কার কমিশনের এইটা যদি পাশ হয়ে যায় তাহলে এই দেশে শান্তি এবং সামাজিক শৃঙ্খলা এবং পারিবারিক বন্ধনের কোনো অস্তিত্ব থাকবে না আগামী 20 বছর পরে। জি, এই কথাগুলো আপনার মাধ্যমে দর্শকদের কাছে আমরা তুলে ধরেছি, দর্শকরা একটু বিবেচনা করবেন এবং তারা সেই সাথে প্রতিবাদ করবেন, আমরা সেই প্রত্যাশা করছি। এবং রাষ্ট্র সঠিক একটি চিন্তা চেতনার আলোকে তারা সিদ্ধান্ত দিবেন, আমরা সেই প্রত্যাশা করছি তাদের কাছে। আজকের মতো আপনার থেকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা যতগুলো বিষয় এখানে কথা উঠে এসেছে, আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার বোঝার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।